ফেরিওয়ালা থেকে সনদ বদলে নবাব সলিমুল্লাহ নাতি, টাকা হাতিয়ে বিপুল সম্পদের মালিক। করোনাতেও পাসপোর্ট অফিসে অব্যাহত দালালদের দৌরাত্ম, বেশি টাকা দিলে দ্রুত মিলছে পাসপোর্ট। করোনায় তৃতীয়বারও আক্রান্ত হচ্ছেন অনেকে, শুধু অ্যান্টিবডির উপর ভরসা না করে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। দীর্ঘদিন পর আজ খুলছে জাতীয় চিড়িয়াখানা, মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি। 7 মাসে জন্মেছে 115 প্রাণী। এবং মার্কিন নির্বাচনের মূল প্রভাবক 10 থেকে 12টি ব্যাটলগ্রাউন্ড রাজ্য, সমর্থন আদায়ে মরিয়া ট্রাম্প ও বাইডেন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। 90-এর দশকে ছিলেন ফেরিওয়ালা। 2014 সালে জন্ম সনদ, পাসপোর্ট, পরিচয়পত্র বদলে হয়ে যান নবাব সলিমুল্লাহ নাতি নবাব খাজা আলী হাসান আসকারী। নবাবদের সম্পদ খুঁজে বের করে ঢাকা নারায়ণগঞ্জে করেন 20 একর জমি দখলের চেষ্টা। পুলিশে চাকরি ও বিদেশে পাঠানোর নামে হাতিয়ে নিয়েছেন 6 কোটি টাকা। প্রতারণা মামলায় গ্রেপ্তারের পর জানা গেছে এসব চাঞ্চল্যকর তথ্য। গাইবান্ধার প্রাথমিক স্কুলের শিক্ষক মিজানুর রহমান প্রামাণিক 2017 সালে তাকে সেখানে দেশের সবচেয়ে বড় মাদ্রাসা নির্মাণের প্রস্তাব দেয় হাসান আসকারী। কাগজপত্র তৈরির নামে হাতিয়ে নেয় 4.5 লাখ টাকা। আমি বিভিন্ন ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছি। সেখানে আমার টাকার সংখ্যা হচ্ছে 4,50,000 টাকা আমি এই কাগজপত্র পারপাসে দিয়েছি। স্থানীয়দের সঙ্গে পরিচিত হওয়ার পর আইজিপির আত্মীয় পরিচয় দেয় পুলিশে চাকরির প্রস্তাব, আর এভাবেই ব্যবসায়ী বাবুর কাছ থেকে আত্মসাৎ করে 6 লাখ টাকা। আমার একটা বাড়ি ছিল, ওটা বিক্রি করি, তাদেরকে আমি টাকাটা দিয়ে দিয়েছি। এখন আমি পথের ফকিরের থেকেও খুব একটা করুণ অবস্থার মধ্যে আছি। 3.5 কোটি টাকা হাতিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে। আর এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় নবাব সলিমুল্লাহর নাতি পরিচয় দেয়া আসকারী। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে দীর্ঘদিন পুরান ঢাকায় থেকে নবাবদের নিয়ে খোঁজ খবর নিয়েছে সে। পরে নিজেকে নবাব সলিমুল্লাহর নাতি ও আমানুল্লাহ আসকারীর ছেলে পরিচয় দিতে শুরু করে সে। তবে ইতিহাস বলছে আমানুল্লাহর কোনো ছেলেই ছিল না। এটা নিজেকে নবাব বলে পরিচয় দিই, তার চেহারা যেহেতু সুন্দর, লম্বা চওড়া, তো নিজেকে সেভাবে পরিচালিত করেছে এবং বিভিন্ন জায়গায় আস্তে আস্তে নবাব বলে পরিচয় দেয়। এবং এই নবাব পরিচিত হতে গিয়ে তার যে সকল উপাদান প্রয়োজন সে সবগুলাই ব্যবহার করেছে এবং আস্তে আস্তে নিজেকে নবাব বলে সে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। জন্ম সনদ, পাসপোর্ট, এনআইডিও বানিয়েছেন আমানুল্লাহ ছেলে পরিচয়ে। পরে এসব ব্যবহার করে খুঁজে বের করেন নবাবদের বিরোধপূর্ণ বা দখল হওয়া জমি। খোঁজ পান নারায়ণগঞ্জের নবাব আসকারী জুট মিলস ও পরিবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারের। জুট মিলের 18 একর জায়গা দখলে হাইকোর্টে মামলা করেন 5টি, আর মেঘনা মডেল সার্ভিস সেন্টারের জমি জিম্মায় নিতে আবেদন করেন ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে। আসকারী জুট মিল নামে একটা জুট মিল আছে, সেখানে গিয়ে সে ছবি তুলেছিল। হাসান আসকারী ওই জুট মিল যে তার, এটা বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে। আসলে এটাও এক ধরনের প্রতারণা। এখানেই শেষ নয়, ঢাকা 10 আসনের উপনির্বাচনে লড়েছেন হারিকেন প্রতীকে। একাদশ সংসদ নির্বাচনে স্ত্রীকে প্রার্থী করেছেন চুয়াডাঙ্গা 1 আসনে। তার বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলার তথ্য পেয়েছে সিটিটিসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালেও পাসপোর্ট অফিসে থেমে নেই দালালদের দৌরাত্ম্য। স্বাভাবিক নিয়মে পাসপোর্ট হাতে পেতে মাসের পর মাস পার হলেও দালালদের মাধ্যমে দ্রুতই মিলছে পাসপোর্ট। দালাল চক্রের সাথে কিছু কর্মচারীর যোগ সাজসের কথা স্বীকার করে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, অভিযোগের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে দালাল চক্রের অবস্থান নতুন নয়। ফটোকপির দোকান বা স্টুডিও ঘিরে পরিচালিত হচ্ছে দালালদের কর্মযজ্ঞ। কেউ আসলে হয়তো ফর্ম টর্ম ফিল আপ করে
যা যা দরকার করে দেই। পাবলিক অবজেকশন দিছিল, পরে ধরে নিয়ে আটকে রাখছিল, পরে ছেড়ে দিয়েছে। সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দিলেই স্বাভাবিক সময়ের চেয়ে অনেক আগে মিলবে পাসপোর্ট। দালাল চক্রের এই সদস্যের বক্তব্যের সত্যতাও মিলল পাসপোর্ট করতে আসা অনেকের সাথে কথা বলে। আমি এ পর্যন্ত 3 দিন আসলাম, তৃতীয়বারের মতো দেখি আজকে দিয়ে কি হয়। আগেও কিন্তু দালাল দিয়ে করিয়েছি, তা আমার পাসপোর্ট আমি 15-16 দিনেই পেয়ে গেছি, কোনো ভোগান্তি আমাকে ভোগ করতে হয় নাই। যারা সরাসরি দিয়েছে তাদেরটা যদি বের হয়েছে 2 মাসে, দালালের মারফতে করলে দেখা যাচ্ছে বের হয়েছে 15 দিনে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টার পরও শতভাগ সফলতা আসছে না। আমাদের এখানে ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলো আমি চাকরিচ্যুত করছি, পানিশমেন্ট দিয়েছি বিভিন্ন জায়গায়। আমি এখানে আমার 100% সবাই যে স্বচ্ছতার সঙ্গে কাজ করতেছে আমি এটা ক্লেম করি না, কিন্তু কথা হলো যে দুষ্ট যারা ধরা পড়ছে, দুষ্ট ধরা পড়লে আমরা পানিশমেন্ট দেবো। এদিকে বর্তমানে যারা মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন বা নতুন করছেন, তাদের পাসপোর্ট হাতে পেতে 3 থেকে 6 মাস পর্যন্ত লেগে যাচ্ছে। 7 মাস ধরে কেন আসতেছি যাইতেছি, আবার আসতেছি যাইতেছি, এরকমই আমার দিন যাইতেছে। আমি জানুয়ারি মাসের 26 তারিখে রিনিউ করার জন্য দিয়েছি, মাঝখানে বেশ কয়েকবার আসছি মানে চেক করার জন্য, না হয় নাই রেডি হয় নাই। তারিখ দিয়েছিল, তারিখের সময় এসব পাইনি, পরে মাঝখানে আরেকবার আসছিলাম তখনও পাইনি, এখন 2.5 মাস পরে প্রায় পাইছি। অধিদপ্তর বলছে, করোনার কারণে পুলিশ ভেরিফিকেশন দেরিতে আসায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের। আবেদন জমা হইলেই তো প্রিন্ট হয় না, তা যখন পুলিশ ডিউটি আমরা ধরেন পাঠালাম, তা সেই সময়ে আপনার তো করোনার ছুটি শুরু হয়ে গেল, ওইগুলো তো ইস্যু হয় নাই। তবে ই পাসপোর্ট পেতে নেই তেমন ভোগান্তি, সময় মতোই পাসপোর্ট হাতে পাচ্ছেন সবাই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে রাজধানীর পাসপোর্ট অফিসে নানান ধরনের ভোগান্তি দেখা যাচ্ছে, ঝালকাঠিতে কি ধরনের ভোগান্তি রয়েছে আর করোনাকালে কি কি অসুবিধায় পড়তে হয়েছে আবেদনকারীদের? আসলে দেখুন যে ঝালকাঠিতে একটি ছোট জেলা, সেখানে পাসপোর্টের জন্য আগে যেরকম ভোগান্তির শিকার হতে হতো বর্তমান পরিস্থিতির একটু ভিন্ন, কারণ করোনা পরিস্থিতিতে আবেদন খুবই কম পাসপোর্ট অফিসের। আর এখন বর্তমান সিচুয়েশনে যে পরিস্থিতিতে মানুষ পড়তে হচ্ছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের সময় লাগে, অথবা করোনার পরিস্থিতির কারণে ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে আসতে দেরি হচ্ছে। আমি যদি একটু ঝালকাঠির পাসপোর্ট অফিসের দিকে একটু তাকাই, আমরা সরজমিনে গিয়েছিলাম, সেদিন সবেমাত্র অল্প কয়েকটি পাসপোর্টের আবেদন করেছিল। তো সেখানে আমরা দেখেছি যে আবেদন যারা করেছে অধিকাংশ গ্রাম অঞ্চলের মানুষ, তারা বিভিন্ন রকমের ভুলভ্রান্তি করে, সেই ভুলভ্রান্তির কারণে কিছুটা ভোগান্তি পড়তে হচ্ছে, তাদেরকে দ্বিতীয়বার আবার নতুন করে ফর্ম পূরণ করতে হচ্ছে। এছাড়া এখানে যে দালালের দৌরত্ব ছিল সেটা এখন বর্তমানে নেই। এছাড়া যে রকমের আগে মানুষের ভোগান্তি হতে হতো, অনেক লোকের সমাগম থাকতো, চাপ থাকতো, এখন বর্তমানে কিন্তু সেরকম করোনার কারণে সেরকমের চাপ নাই। অল্প কয়েকজন আসলে আবেদন করেন এবং সেই আবেদন করার পরে সেই আবেদন প্রসেস অনুযায়ী পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়। তো যেখানে এখানে 15 দিন সময় লাগে এবং 7 দিন সময় লাগে জরুরি এবং সাধারণ পাসপোর্ট পেতে, আসলে কিন্তু সেই সময়ের মধ্যে তারা পাসপোর্ট পাচ্ছে না। না পাওয়ার কারণ হিসেবে আসলে পাসপোর্ট অফিসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে পুলিশ ভেরিফিকেশনে সময় লেগে যায় এবং পুলিশ ভেরিফিকেশন পাওয়ার পরে তারা এই কাগজগুলো ঢাকায় প্রিন্টের জন্য পাঠায়। ঢাকা থেকে আসতে করোনার কারণে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে, এই কারণে তারা যথা সময় কিন্তু দিতে পারতেছে না। এই হচ্ছে আসলে ঝালকাঠির পরিস্থিতি। আর একটা সুখবর হচ্ছে যে আর সামনের মাসের শুরুতেই এখানে ই পাসপোর্ট সেবা চালু হবে। আমাদের ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক যিনি রয়েছেন ফাতেমা বেগম, তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই ই পাসপোর্ট সেবা চালু হলে এইসব ভোগান্তি আসলে থাকবে না, মানুষ দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পাবে। আর বর্তমানে কিন্তু ঝালকাঠি এখন মোটামুটি মানুষ স্বাচ্ছন্দ্যে পাসপোর্ট পাচ্ছে এবং ভোগান্তি আগের চেয়ে অনেকটা কমে আসছে এবং ই পাসপোর্ট সেবা চালু হলে আরো কমে যাবে। এই ছিল আসলে ঝালকাঠির পাসপোর্ট অফিসের শারীরিক পরিস্থিতি। ঝালকাঠির পাসপোর্ট অফিসের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনায় দ্বিতীয় এমনকি তৃতীয়বারও সংক্রমিত হওয়ার তথ্য মিলছে। আক্রান্তদের বেশিরভাগই তরুণ, যারা সুস্থ হওয়ার 2 মাসের মধ্যেই আবারও সংক্রমিত হয়েছেন। তাই করোনামুক্ত হওয়ার পর শুধু অ্যান্টিবডির উপর ভরসা না করে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তরুণ চিকিৎসক নিহার রঞ্জন দাস সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল অফিসার। 18 এপ্রিল প্রথম করোনা আক্রান্ত হন তিনি। 3 মাস পর জুলাইয়ে আবার সংক্রমিত ডাক্তার নিহার। অক্টোবরে এসে 3 মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো করোনা শনাক্ত হয় তার। কোভিড ডিউটি করে কোয়ারেন্টাইন শেষ করে আবারও নন কোভিডে যোগদান করেছি, সেখানেও কাজ করেছি। তো হাসপাতাল ছাড়া কিন্তু আসলে রোগী ছাড়া আমার কিন্তু আক্রান্ত হওয়ার আর কোনো সোর্স নেই। ডাক্তার নিহার জানান, প্রতিবারই করোনার লক্ষণ ছিল তার,
তৃতীয়বার জ্বর সর্দির সঙ্গে দেখা দিয়েছে নিউমোনিয়া। শুরু থেকে এই তৃতীয়বার পর্যন্ত তৃতীয়বারে এসে কিন্তু আমার উপসর্গগুলো বেশি। প্রত্যেকবারই আমার উপসর্গগুলো যেরকম বেড়েছে, লক্ষণগুলো বেড়েছে এবং এর সাথে সাথে আমার শরীরে এই কোভিডের ইফেক্টগুলো বেড়েছে। সোহরাওয়ার্দী মেডিকেলে আরও ৮ চিকিৎসক সহ ১২ জন দ্বিতীয় দফায় সংক্রমিত। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনেও ২০ জনের দ্বিতীয় দফায় সংক্রমিত হওয়ার তথ্য মিলেছে। কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার বলছে, গত ২ মাসে ২০৯ জনের দ্বিতীয় দফায় সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৬১ ভাগের বয়স ২০ থেকে ৪০ বছর। ৭০ ভাগ রোগী আক্রান্ত হয়েছেন ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে, আর ৩০ ভাগ আক্রান্ত ২ মাস পর। চিকিৎসকরা বলছেন, প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের সংক্রমণে জটিলতা বেশি। অনেকগুলো রোগীর দ্বিতীয়বার এবং কারো তৃতীয়বারও সংক্রমণ দেখা যাচ্ছে। তো যেগুলা নিশ্চিত হওয়া গেছে যে এটা পুনরায় সংক্রমণ, এগুলাতে দেখা গেছে যে এটা একটা ডিফারেন্ট স্ট্রেইন দিয়ে এই ইনফেকশনটা হয়েছে। কি লোকের দ্বিতীয়বার যদি দ্বিতীয় স্ট্রেইন দেওয়া হয়, ওর মারাত্মক হওয়ার সম্ভাবনাটা বেশি। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির শরীরে ১ থেকে ৬ মাসের বেশি অ্যান্টিবডি থাকে না। ফলে অ্যান্টিবডির উপরে ভরসা না করে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার একটা অনীহা রয়েছে যাদের একবার হয়ে গেছে তাদের মধ্যে, কিন্তু এটা যে স্বাস্থ্য সুরক্ষা দেবে না একবার হলে আরেকবার, অ্যান্টিবডি যে কাজ করছে না, এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। করোনা একবার হোক আর ২বার হোক, সবসময় আমার জন্য একই পদ্ধতি যে আমাকে প্রতিরোধ ব্যবস্থাপনা মেনে চলতেই হবে, আমাকে মাস্ক ব্যবহার করতেই হবে। দেশে এ পর্যন্ত ৪,১০০ বার মিউটেশন বা রূপ বদল করেছে করোনা ভাইরাস। দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ক্ষেত্রে আলাদা স্ট্রেইন বা ধরন দিয়ে সংক্রমিত হয় রোগী। করোনায় দ্বিতীয় দফা সংক্রমণ হয় কিনা তা নিয়ে একসময় পক্ষে বিপক্ষে নানা মত ছিল, কিন্তু বিষয়টি এখন নিশ্চিত যে দ্বিতীয় দফা সংক্রমণ হচ্ছে, যদিও তা খুবই সীমিত পর্যায়ে। তবে উদ্বেগ বাড়াচ্ছে দ্বিতীয় দফা সংক্রমণের জটিলতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ মাসে ২ সপ্তাহ মশার ওষুধ ছিটায়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওষুধ মজুদ না থাকার কারণ দাঁড় করিয়েছে সংস্থাটি। এতে মশার উপদ্রব বেড়েছে বলে দাবি কাউন্সিলরদের। ফলে ডেঙ্গুর ঝুঁকি দেখছেন কীটতত্ত্ববিদরা। তবে ঢাকা দক্ষিণে মেয়র বলছেন, এখন মশা মারার ওষুধের সংকট নেই। সন্ধ্যা বা রাত, এমনকি দিনেও মশার কামড় থেকে রেহাই নেই। দক্ষিণ ঢাকার ফুটপাত থেকে বাসাবাড়ি সব জায়গায় বেড়েছে মশার উপদ্রব। প্রায় মাসখানেক মশার যন্ত্রণা বেশি থাকার অভিযোগ নগরবাসীর। তাদের দাবি, ঠিকমতো ওষুধ ছিটানো হয় না। মাঝখানে একটু কম ছিল মশার ওষুধ দেওয়ার কারণে, কিন্তু এখন মশাটা অতিরিক্ত পরিমাণে বাইরে গেছে। মশার ওষুধ যখন দিচ্ছিল তখন মশার উপদ্রবটা একটু কম ছিল, বাট এখন দেওয়া হচ্ছে না, তো মশার উপদ্রবটা এখন বাড়ছে। সন্ধ্যার পরে মশার কামড়ে একদম সিলাই ফেলা। দক্ষিণ সিটির কাউন্সিলররাও বললেন, ২ সপ্তাহেরও বেশি সময় শুধু ভিআইপি এলাকা ছাড়া উড়ন্ত মশার ওষুধ ছিটানো হয়নি। এতে নগর ভবনের উদাসীনতাকে দুষছেন অধিকাংশ কাউন্সিলর। নগর ভবনের যে সকল কাজগুলা হচ্ছে সেটা আমার চোখে ভালো লাগেনি। আমি এটাকে একেবারেই অপছন্দ করি, কারণ আমরা সেবা দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা কাউন্সিলর, আমাদের সাথে মিটিং করে একটু কথাবার্তা বলা উচিত ছিল যে আমরা এটা বন্ধ করে দিব। হঠাৎ করে আমাদেরকে বলে দিল যে না, এটা কিছুদিন বন্ধ থাকবে। আমাদের সাথে মিটিং করে একটু কথাবার্তা বলা উচিত ছিল যে আমরা এটা বন্ধ করে দিব। হঠাৎ করে আমাদেরকে বলে দিল যে না, এটা কিছুদিন বন্ধ থাকবে। কিছুদিন বন্ধ ছিল, অল্প কিছুদিন ওষুধের স্বল্পতার জন্য, এটাও একটা কারণ হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে আমাদের অতিবৃষ্টি হচ্ছে, মানে পানি জমে থাকাটা তো মশা উৎপন্নের একটা বড় কারণ। নগর ভবন সূত্র বলছে, উড়ন্ত মশা নিধনের ওষুধ শেষ হয়ে গিয়েছিল, তাই ২ সপ্তাহ ছিটানো বন্ধ ছিল। তবে মেয়রের দাবি, এখন ওষুধের সংকট নেই, মান যাচাই করে ভালো ওষুধ আনতে একটু সময় লেগেছে। বিকেলে যেটা মাগরিবের সময় ধোয়া ছিটানো হতো, মাত্র 1 ঘন্টা মাগরিবের সময় যখন মশাটা উড়ে যেত, সেটা আসলে কোনো কার্যকারিতা ছিল না। আমরা দুপুর 2:30 থেকে আমরা এই ধোয়া ছিটিয়ে অ্যাডাল্টিসাইডিং যেটা বলা হয়, এই মশাটা আরম্ভ করেছি। ওষুধের মজুদ নিয়ে অন্তত 1 বছর আগে পরিকল্পনা করা উচিত ছিল বলে মনে করেন কীটতত্ত্ববিদ। এই গাফিলতিতে ডেঙ্গু ঝুঁকি বেড়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে যে কীটনাশকগুলো আগামী বছর ব্যবহৃত হবে, সেটি এবছরই গুণগত মান যাচাই করে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে যদি ক্রয় প্রক্রিয়াটাতে সম্পন্ন করা যায়, তাহলেই কিন্তু আমাদের
আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব। তাহলে যে বছর যে সময়ে যে কীটনাশকটি প্রয়োজন সেটিকে প্রয়োগ করা যাবে। এদিকে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী কম থাকলেও বেড়েছে অক্টোবরে। সেপ্টেম্বরে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 47 জন, অক্টোবরে 147 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালী বেগমগঞ্জের এখলাসপুরে বিব্রস্ত করে নারী নির্যাতনের ঘটনায় আরও এক আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এ ঘটনায় মোট 9 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। মামলার তদন্ত কর্মকর্তা জানান, মামলার 4 নম্বর আসামি ইসরাফিল হোসেনকে 4 দিনের রিমান্ড শেষে শনিবার বিকেলে আদালতে তোলা হতে পারে। পরে সন্ধ্যায় ইসরাফিল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোহেব উদ্দিন খান আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এছাড়া এ ঘটনায় মূল হোতা দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেনকে অন্য একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলার রায় আজ। 4 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন। 2018 সালের 21 জুলাই পায়েলকে হত্যা করে সেতুর উপর থেকে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ ওঠে হানিফ পরিবহনের বাস চালক, তার সহকারী ও সুপারভাইজারের বিরুদ্ধে। 23 জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে উদ্ধার হয় মরদেহ। মামলার এজাহারে বলা হয়, হানিফ পরিবহনের বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পায়েল। গজারিয়া এলাকায় গাড়ি থেকে নেমেছিলেন তিনি। দৌড়ে বাসে ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা লাগলে জ্ঞান হারান পায়েল। নাকমুখ দিয়ে রক্ত বের হতে দেখে দায় এড়াতে ভাটেরচর সেতু থেকে নিচের খালে তাকে ফেলে দিয়ে বাস নিয়ে ঢাকায় আসেন চালক ও সুপারভাইজার। আলুর দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে র্যাব। শনিবার রাজধানী মোহাম্মদপুরের কৃষি মার্কেটে 7 ব্যবসায়ীকে 4,30,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই পাইকাররা আলু বিক্রি করছে কেজি প্রতি 38 টাকায়, যদিও সরকার দাম ঠিক করে দিয়েছে সর্বোচ্চ 30 টাকা। ব্যবসায়ীদের দাবির মুখে দ্বিতীয়বার আলুর দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। এরপরও বেশি দামে আলু বিক্রি হচ্ছে। 35 টাকা কেজিতে বিক্রির কথা থাকলেও 2 সপ্তাহ পরেও বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। অবশেষে আলুর বাজার নিয়ন্ত্রণে মাঠে নামল র্যাব। কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের আলুর পাইকারি বাজারে অভিযান চালালো ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাইকারিতে 30 টাকার পরিবর্তে 38 টাকা কেজিতে আলু বিক্রির প্রমাণ মিলেছে। জরিমানা করা হয়েছে 7 পাইকারকে। পাশাপাশি ভবিষ্যতে বাড়তি মুনাফা না করার মুচলেকা নেওয়া হয়েছে। আমরা যে দোকানগুলোকে দেখেছি এখানে যে 30 টাকা পাইকারি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকার থেকে, কিন্তু আমরা দেখলাম, আমরা এখন পর্যন্ত 3টা দোকান দেখেছি, সেখানে কিন্তু প্রতিটা দোকানেই সরকার নির্ধারিত যে দাম তার থেকে কিন্তু 10 থেকে 12 টাকা প্রতি কেজিতে কিন্তু বেশি নেওয়া হচ্ছে। তবে অভিযান নিয়ে ভিন্ন মত আলুর পাইকারি বিক্রেতাদের। তাদের যুক্তি, হিমাগার থেকেই কিনতে হয়েছে বেশি দামে। আইন অমান্য করলে জরিমানা হওয়া উচিত, কিন্তু আমার হিসেবে আমার করে ঠিক হয় না। আমি একটু ছোট দোকান। আপনারা যদি হিমাগার কন্ট্রোল করতে পারেন তাহলে তো আমাদের এখানে কোনো লস নাই। যখন আমরা 20 টাকা কেজি আলু বিক্রি করছি তখন আমরা 1 টাকা কমিশন পাইছি, আর আজকে আমরা 40 টাকা কেজি আলু বিক্রি করে কিন্তু 1 টাকা কমিশন, সাথে এখন 50,000 টাকা জরিমানা। সেটার দায়ভারটা কে নেবে? শুধু পাইকারিতে নয়, খুচরা বাজারেও নজরদারি করা হচ্ছে বলেও দাবি র্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেচ মৌসুমে ব্যারাজের সবকটি গেট বন্ধ থাকায় শুকিয়ে গেছে তিস্তা নদী। নদীর বুকে ছুটে চলা জেলেদের নেই কর্মব্যস্ততা। উপার্জনের পথ বন্ধ হওয়ায় বেকার হয়েছে জেলেরা। এদিকে বাঁধে আশ্রয় নেওয়া 500 পরিবারকে সরে যাওয়ার নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রংপুর, দিনাজপুর ও নীলফামারীর 1,11,000 হেক্টর জমিতে সেচ সুবিধায় নির্মাণ করা হয় তিস্তা ব্যারেজ। গত বছর ইরিবোরো চাষে নদীর 2,000 কিউসেক পানি দিয়ে 50,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হয়। তবে ব্যারেজের সবকটি গেট বন্ধ থাকায় বাঁধের ভাটির দিকে ধু ধু বালুচরে পরিণত হয়। চলতি মৌসুমে একই অবস্থা। এতে তিস্তাপাড়ের সহস্রাধিক মৎস্যজীবী বেকার হয়ে পড়েছে। নদী ভাঙনে ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে বাঁধে আশ্রয় নিয়েছে প্রায় 500 পরিবার। সম্প্রতি তাদের সরে যেতে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরা প্রতি বছরই ভাঙনের শিকার হয় এবং বাঁধে আশ্রয় নেয়। তো আমরা হিসাব করে দেখেছি, এরকম আমাদের 40 কিলোমিটার বাঁধের উপরে প্রায় 500 অবৈধ বাড়িঘর রয়েছে।
আমরা তাদেরকে ইতিমধ্যে চিঠিও দিয়েছি। এ নিয়ে আতঙ্কে রয়েছে ভিটেমাটি হারা মানুষগুলো। 3-4 মাস পানি থাকে না, তখন আমাদের অনেক কষ্ট হয়, পরিবারের চলা খুব কষ্ট হয়, মাছ পাওয়া যায় না। বাঁধের পাশে এসে আমরা দাঁড়াইছি, সরকার যদি আমাদের ক্ষতিপূরণ কোনো কিছু না দেয়, কোনো দোষের বার না নেয়, তাহলে তো আমরা চলতে পারবো না। তবে প্রশাসন বলছে বাঁধে আশ্রয় নেওয়াদের পুনর্বাসনে 8,000 কোটি টাকায় তিস্তা ব্যারেজ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটা এখন এখানে আছে, আমরা এটা চেষ্টা করতেছি সবাই মিলে, হয়তো বা পাশ হলে আগামী বছর বা পরের বছর স্থায়ীভাবে এই তিস্তা পারে যারা লোকজন আছে তাতে একটা সমাধান হবে। 1990 সালের 5 আগস্ট ব্যারেজের কার্যক্রম চালুর পর উত্তরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় তিস্তা ব্যারেজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুজিব বর্ষ উপলক্ষে আজ ও প্রতি মাসের প্রথম রোববার প্রবেশ ফ্রি করা হয়েছে। 7 মাস পর খুলছে জাতীয় চিড়িয়াখানা। করোনা সংক্রমণ ঠেকাতে গেল 20 মার্চ দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয় এই বিনোদন কেন্দ্র। এ সময়ে বানর, হরিণ, গাধা, ময়ূর সহ অনেক পরিবারে এসেছে নতুন অতিথি। জন্ম হয়েছে 115টি প্রাণীর। চিড়িয়াখানা খোলা উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে চারপাশের পরিবেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় প্রবেশ ও অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের মাস্ক ও একমুখী পথ ব্যবহারের পাশাপাশি খাবার নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। যখন ঢুকবে সেটা ফুটপাতের মধ্যে দিয়ে ঢুকতে হবে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, সেখানে থার্মাল স্ক্যানার থাকবে। একমুখী পথ আমরা অনুসরণ করতে বলেছি, জটলা যাতে না পাকে, ক্রসিং যাতে না হয়। এদিকে গেল 7 মাস চিড়িয়াখানার পশু পাখিদের শান্ত পরিবেশে দিন কেটেছে। সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন সেখানকার কর্মীরা। করোনার সময় আমি দেখলাম যে এদের খুবই নিরিবিলি শান্ত একটা সুন্দর পরিবেশে এবং খেলাধুলার মাধ্যমে এদের সময়টা খুবই ভালো কাটছে। এখন যেন নিউট্রালে আছে, এখন স্বাভাবিকভাবে আছে, তখন এদের চঞ্চলতা বাড়বে, অত একটু উত্তেজিতভাবে থাকবে, চলাফেরা করবে। এই প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটন স্থান ভোলার চরকুকরি মুকরিতে নেই বিদ্যুৎ সংযোগ, ভালো রাস্তা কিংবা থাকার ব্যবস্থা। তাই কমিউনিটি ভিত্তিক পর্যটন চালু করতে শুরু হয়েছে হোমস্টে সার্ভিস। এতে পর্যটকদের স্বল্প খরচে থাকা ও খাওয়ার সুযোগ করে দিচ্ছেন স্থানীয়রা। এর মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের জীবনমানের উন্নয়ন ঘটবে বলছে ট্যুরিজম বোর্ড। ভোলার চরকুকরি মুকরি বোরা গুরঙ্গ নদীর দুপাশে যতদূর চোখ যায় সারি সারি গাছ। সবুজের এই অপার সৌন্দর্যে সহজেই মুগ্ধ হন যে কোনো পর্যটক। তাই নানা প্রতিকূলতা সত্ত্বেও অনেক দূর থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে যান সেখানে। নদীপথ ছাড়া যাতায়াতের ব্যবস্থা না থাকায় এখনো বিভিন্ন নাগরিক সুবিধা থেকে পিছিয়ে এই এলাকার বাসিন্দারা। 2টা রাস্তা মাত্র মেরামত হয়েছে, আর রাস্তা তো সব কাঁচা রাস্তা। রুগী নিতে নিতে ওইদিকে মরে যেতে পারি। হ্যাঁ, মরে যাও পারতেন, মরালে লাশ, তাইলে আমাকে এনে একটা হাসপাতাল হইলে ভালো না। পর্যটকদের আকর্ষণ বাড়াতে তাই গড়ে তোলা হচ্ছে কমিউনিটি ভিত্তিক পর্যটন ব্যবস্থা, যেখানে স্থানীয়দের সম্পৃক্ত করে পর্যটকদের জন্য প্রাথমিকভাবে তৈরি করা হচ্ছে 10টি ঘর। এসব ঘরে চরের বাসিন্দাদের তত্ত্বাবধানে মিলবে কম খরচে থাকা এবং খাওয়ার সুযোগ। মানুষ যখন আসা যাওয়া করবে তখন আমার ইনকামটা চালু হয়ে যাবে। থাকা ধরেন 350 টাকা, আর খাওয়া ধরেন 300 টাকা, ধরেন 700 টাকা পড়ে। সবসময় প্রোটেকশনটা প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদের জন্য আলাদা একটা রুম ছিল, সাথে একটা অ্যাটাচড বাথরুম ছিল, সেটা আমার বেশি ভালো লাগছে। খুবই চমৎকার, যেহেতু গ্রামীণ পরিবেশে থাকা এবং খরচটা খুবই সামান্য, মাত্র 300 টাকা। কমিউনিটি ভিত্তিক এই উদ্যোগে পর্যটকেরা যেমন পাবেন ঘরোয়া সেবা, পাশাপাশি স্থানীয়দেরও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে বলছেন প্রকল্প কর্মকর্তা। এখানে টয়লেটের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই, বসার জায়গা নেই, নিরাপত্তা নেই। এই কাজগুলো আমরা করেছি এবং হোমস্টে করে দিয়েছি।
ট্যুরিস্ট আসলে এখানে বহু মানুষ তার কর্মসংস্থানের সুযোগ খুঁজে পাবে। নাম্বার 2 হচ্ছে এমপ্লয়মেন্ট হলেই আপনার পভার্টি এলিভিয়েশনও হতে পারে এখানটায়। তো আমি আসলে আমি ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে আমি ট্যুর অপারেটরসদেরকেও আজকে নিয়ে এসেছি। ওরা আজকে দেখে গেছে আমার সঙ্গে, এটা তারা প্যাকেজ ডিক্লেয়ার করবে। হোমস্টে সার্ভিস জনপ্রিয় করার পাশাপাশি চরের প্রাকৃতিক পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এই এলাকাটিতে এখনও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি, তাই পর্যটনকে প্রাধান্য দিয়ে এখানে গড়ে উঠেছে কমিউনিটি ভিত্তিক ইকো ট্যুরিজম। আর এতে সংযুক্ত করা হয়েছে স্থানীয় মানুষজনকে। এতে করে একদিকে মানুষের জীবনমানের কিছুটা হলেও পরিবর্তন ঘটবে, তেমনি সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চর কুকরিমুকরি, ভোলা। জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরগুনা নির্মিত হচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর। 100 বছর ধরে চলা নানা গ্রাম নামের ও বিলুপ্ত প্রায় 100 ধরনের নৌকার নমুনা থাকবে এই জাদুঘরে। জেলা প্রশাসনের অর্থায়ন ও তত্ত্বাবধানে গত 8 অক্টোবর শুরু হয়েছে এর নির্মাণ কাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণে বরগুনায় নির্মিত হচ্ছে নৌকা জাদুঘর, যা দেশের প্রথম। ডিসি রোডে 64% জমির ওপর নৌকার আদলে নির্মিত এই প্রকল্পে প্রাথমিক ব্যয় 60 লাখ টাকা। এখানে থাকবে ঐতিহ্যবাহী ও বিলুপ্ত প্রায় 100 ধরনের নৌকার মডেল। এছাড়া লেক ও শিশুদের খেলার মাঠের পাশাপাশি থাকছে গবেষণাগার। এর নকশা করেছেন বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল্লাহ নিজামী। আমরা ভবিষ্যতে এখানে একটা লেক তৈরি করব, একটি 5D ডিসপ্লে সেন্টার তৈরি হবে এবং যখন সম্পূর্ণরূপে নৌকাই একটি দেখা যাবে, যা অত্যন্ত আকর্ষণীয়ভাবে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। আগামী বছরের শুরুতে চালু হবে এই জাদুঘর। পর্যটক আকর্ষণে পূর্ণিমা রাতে নৌকা ভ্রমণ ছাড়াও থাকবে নিয়মিত নানা আয়োজন। যে দিনে এখানে নৌকা জাদুঘরটি উদ্বোধন হবে সেই দিনটিকে একটা নৌকা উৎসবের দিন হিসেবে ঘোষণা করা এবং পরবর্তীতে আমাদের এখানে নৌকার মিনিয়েচার, নৌকার নিয়ে মেলা এবং লোকজ মেলা যাতে অনুষ্ঠিত হয়, যাতে করে সাধারণ মানুষ আমাদের সংস্কৃতির সাথে নৌকাকে খুঁজে পায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি আগামী বছর এটি আমরা করতে পারব। নদী ঘেরা বাংলায় একসময় যোগাযোগের প্রধান বাহন ছিল নৌকা। এই নৌকাকেই দলীয় প্রতীক হিসেবে বেছে নেন বঙ্গবন্ধু। নৌকা জাদুঘরের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরগুনাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র বাকি একদিন। শেষ সময়ে জোর প্রচারে নেমেছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শনিবার ব্যাটল গ্রাউন্ড পেনসিলভানিয়ায় সমাবেশে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। তার পক্ষে সমর্থন চান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এদিকে মিশিগানের ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচার চালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে সমাবেশে ব্যস্ত সময় কাটিয়েছেন দুই প্রার্থী। করোনা মোকাবেলায় সামনের সারিতে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, করোনায় মৃত্যু হলে তা থেকে লাভবান হন চিকিৎসকেরা। অন্যদিকে বিপরীত বার্তা দিয়েছেন বাইডেন। করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রতিশ্রুতি তার। এদিকে দেশজুড়ে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। এ পর্যন্ত প্রায় 9 কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে সরাসরি পড়েছে 3 কোটি 20 লাখ ভোট। করোনা আতঙ্কে ডাকযোগে ভোট দিয়েছেন 5 কোটি 70 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যই চিরাচরিতভাবে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট হিসেবে চিহ্নিত। প্রার্থীরা তাই নির্বাচনী প্রচারে এমন 10 থেকে 12 রাজ্যে বেশি মনোযোগ দেন, যেগুলো ঠিক নির্দিষ্ট কোনো দলের সমর্থন হিসেবে পরিচিত নয়। ব্যাটল গ্রাউন্ড নামে পরিচিতি এসব রাজ্যে জয় পেতে পারে যে কোনো দলই। আর এগুলোতে জয় পরাজয় নির্ধারণ করে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। 1945 সাল থেকে নভেম্বরের প্রথম মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়ে আসছে। এর আগে অঙ্গরাজ্যগুলো পছন্দ মতো দিনে ভোট নিত, কিন্তু এর ফলে বিশৃঙ্খলা দেখা দিত। তা ঠেকাতে পরে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দূর দূরান্তের মানুষকে পর্যাপ্ত সময় দিতে ভোটের জন্য বেছে নেওয়া হয় মঙ্গলবারকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রতীক গাধা আর রিপাবলিকানদের হাতি। যুক্তরাষ্ট্র নির্বাচনের ইতিহাসে দেখা গেছে বেশিরভাগ অঙ্গরাজ্যই নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে থাকে। নির্বাচনে রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য। ডেমোক্রেট অধ্যুষিত স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য। কিন্তু হাতে গোনা কিছু অঙ্গরাজ্য আছে যে রাজ্যগুলোর ভোট প্রার্থীদের কারণে যে কোনো শিবিরে যেতে পারে। এগুলোই মার্কিন নির্বাচনের ব্যাটল গ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র।
যা বেগুনি রাজ্য হিসেবে পরিচিত। নির্বাচনী সময়সূচির মধ্যে যে কোনো সময় এই ব্যাটেল গ্রাউন্ড ভোটের অঙ্কই বদলে দিতে পারে। গত কয়েকটি প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যগুলোর দোদুল্যমান ভোট প্রেসিডেন্ট প্রার্থীর জয় পরাজয় নিশ্চিতের জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রাজ্যগুলো, তার মধ্যে রয়েছে ফ্লোরিডা, মিশিগান, ওহাইও, পেনসিলভেনিয়া সহ 12 রাজ্য। গত 4টি মার্কিন নির্বাচন বিশ্লেষণ করে দেখা গেছে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ সুইং স্টেট হতে পারে অ্যারিজোনা, মিশিগান সহ 4 রাজ্য। হিসেব পাল্টে দিতে পারে অ্যারিজোনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন। অনেক পর্যবেক্ষকদের মতে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, মিশিগান, উইসকনসিন এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যগুলো নির্ধারক সুইং স্টেট হয়ে দাঁড়াতে পারে। কারণ হিসেবে তারা বলছেন এই অঙ্গরাজ্যগুলো থেকে 2016 সালের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের অল্প ব্যবধানে হিলারি ক্লিন্টনের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা এবার নির্বাচনে 14টি রাজ্যকে ব্যাটেল গ্রাউন্ড বলছে। জনমত জরিপে এই 14 রাজ্যের মধ্যে 3টিতেই এগিয়ে আছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ ফ্লোরিডা, ওহাইও সহ বাকি ভাগ্য নির্ধারক রাজ্যের শক্ত অবস্থানে জো বাইডেন। শেষ পর্যন্ত কে বসছেন হোয়াইট হাউসে তা জানতে অপেক্ষা করতে হবে 3 নভেম্বর পর্যন্ত। করোনার সংক্রমণ রোধে ইংল্যান্ডে জারি হলো 1 মাসের লকডাউন। শনিবার রাতে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। 2রা ডিসেম্বরের পর ধীরে ধীরে এই কড়াকড়ি তুলে নেওয়া হবে বলেও জানান বরিস জনসন। এদিকে বিশ্বে একদিনে 4,74,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণ গেছে 6,500-এর। এ নিয়ে 12 লাখের দ্বারপ্রান্তে পৌঁছেছে মোট প্রাণহানি। একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে, শনাক্ত হয়েছে 86,000-এর বেশি আর মৃত্যু হয়েছে 9 শতাধিকের। ভারতে 46,700 নতুন শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 81,82,000। ইউরোপে সংক্রমণ রুখতে বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বেশ কিছু দেশে। তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। হুয়েস্কাকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোস। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ছন্দে ফেরা চ্যালেঞ্জ রিয়ালের আক্রমণে ছিল না চেনাধার, তবে চিত্রনাট্য বদলে গেছে হ্যাজার্ড চমকে। বেলজিয়াম ফরওয়ার্ডের দুর্দান্ত শটে ভাঙিয়ে হুয়েস্কার প্রতিরোধ, আর 392 রানের গোলখরা কাটল হ্যাজার্ডের। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ান বেনজেমা। দ্বিতীয়ার্ধে আরও অসহায় হুয়েস্কা। 54 মিনিটে স্কোর লাইন 3-0 করেন ভালভার্দে। পরে 1 গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত হুয়েস্কার, তবে সফল হয়নি অতিথিরা। উল্টো ম্যাচ শেষের আগ মুহূর্তে গোলের জোড়া পূর্ণ করেন বেনজেমা। এই জয়ে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সর্বত মঙ্গল রাধে গানের সত্ত্ব নিয়ে জটিলতা কাটছে না। আইপিডিসি তা বাতিল চাইলেও তা বহালের দাবিতে অনড় সরলপুর। তবে শিল্পী গবেষকেরা একে কীর্তনধারার গান বলেই মানছেন। আর কপিরাইট অফিস বলছে বিষয়টির ফয়সালা করতে সঙ্গীত বিশেষজ্ঞদের দ্বারস্থ হবেন তারা। বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। 2012 সালে টেলিভিশনে প্রথম এ গানটি গায় সঙ্গীত দল সরলপুর, আর এর প্রায় 8 বছর পর ইউটিউবে আসে আইপিডিসির গানটি। কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। রাধাকৃষ্ণের প্রেম উপাখ্যান নিয়ে এ গান সংগৃহীত বলে গেয়েছেন শাওন চঞ্চল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশের পর ওঠে এর সত্য নিয়ে প্রশ্ন। সরলপুরের দাবি, গানটি তাদের এর কপিরাইট রেজিস্ট্রেশনও করানো হয়েছে। আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? গানটি বহু বছরের পুরনো দাবি করে কপিরাইট বাতিলের আবেদন করে আইপিডিসি। বৃহস্পতিবার তা বহালের পাল্টা আবেদন করে সরলপুর। তবে শিল্পী গবেষকেরা একে লোকসঙ্গীতের অংশ বলেই মানছেন। অনেক অনেক আগেকার যেসব প্রাচীন গানগুলো আছে সেগুলো হচ্ছে লোকমুখে মুখে চলে এসছে। তো এইটা ওনারা গেয়েছেন, একটু মডিফাইড করে সেটা গেয়েছেন নিজেদের মতো করে। তো এটা তো দাবি করতে পারে না, এটা তো আমার যে ভাষ্য মতে সেটা দাবি করতে পারে না। যেটা সঠিক সেটা সঠিকভাবে বলাই উচিত। প্রকাশিত 5টি গ্রন্থে এই গানটির পাঠ আছে এবং তারা যে গেয়েছে পুরো ভার্সনই আমরা পাই, কিন্তু 1 বই থেকে 2 লাইন, 1 বই থেকে 3 লাইন এরকম মিল পাওয়া যায়। এই দেখে আমরা অনুমান করি যে 5টা টেক্সট যখন 5টা বইয়ে আছে, তখন নিশ্চয়ই ষষ্ঠ আর একটা টেক্সট যেটা তারা গেয়েছে সেটা গ্রামের কোনো সাধকের কাছে ছিল এবং সেটাই তারা নিয়েছে।
এক্ষেত্রে আমরা একটা কাণ্ডজ্ঞান থেকে বলতে পারি এটা কিছুতেই কেউ তাদের মালিকানা দাবি করতে পারে না এই গানটি। এদিকে কপিরাইট অফিসের রেজিস্ট্রার জানিয়েছেন গানটির সত্ত্ব দেওয়ার সময় তারা সরলপুরের অঙ্গীকারনামায় আস্থা রেখেছিলেন। সরলপুরের দাবি ছিল গানটি তাদের লেখা। যদি কোনো একটা বিশেষ একটু সামান্য একটা সেন্টেন্সের সুর দিয়েও যদি বোঝা যায় যে এই গানটা অন্য কোনো গান থেকে কপি করা হয়েছে, সেক্ষেত্রে তো এটা আপনি মানে কপিরাইট আইনে লঙ্ঘন হবে। এটা যাচাই বাছাই না করে এটা দিয়েছে, এটা আমাদের বিরুদ্ধে আসছে। কপিরাইট আইন বিধি যদি আমি ফলো করি, সেখানে গানটা যখন আবেদন করা হয় এটা কিন্তু আমরা তদন্ত করার কোনো অবকাশ নেই। গানটি নিয়ে তৈরি হওয়া বিতর্ক কাটাতে সঙ্গীত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই মেধাস্বত্বের সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছে কপিরাইট অফিস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।